আজকে আমরা আলোচনা করব পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আশা করি আজকের ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আর কখনো মাথার মধ্যে কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের তোমাদের এই পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে প্রমাণ করতে হয় এই দুইটি দ্রব্য পরিবর্তক দ্রব্য অথবা পরিপূরক দ্রব্য, সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের মধ্যে যা হেজিটেশন রয়েছে সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব হেজিটেশন আজকেই সমাধান হয়ে যাবে। আজকেই তোমাদের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে চলে আসি বন্ধুরা, আসি আমাদের বোর্ডের দিকে চলে আসি সবাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে এবং এই টপিকস থেকে প্রতি বৎসর তোমাদের একটি প্রশ্ন এসে থাকে। কখনো কোনো বোর্ড থেকে কোনো সময় কোনো সালে কোনো বোর্ডে ইলাস্টিসিটি থেকে বা স্থিতিস্থাপকতা থেকে 10 মার্কসের একটা প্রশ্ন এসে থাকে, অথবা কোনো বোর্ডে গ এবং ঘ নাম্বার প্রশ্ন, এই দুইটি প্রশ্ন তোমার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি থেকে এসে থাকে। এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, বিশেষ করে যখন উদ্দীপকে দুইটি দ্রব্য দেওয়া থাকে তখন প্রশ্নে বলা হয়ে থাকে যে এই দুইটি দ্রব্য কোন ধরনের দ্রব্য মন্তব্য করার জন্য, অথবা দুইটি দ্রব্য নিয়ে উদ্দীপক দেওয়া থাকে, সেখান থেকে গাণিতিকভাবে প্রমাণ করতে হয় যে এই দুইটি দ্রব্য পরিবর্তক দ্রব্য না পরিপূরক দ্রব্য, অথবা বিলাস দ্রব্য না নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা স্বাভাবিক দ্রব্য। আজকে আমরা আলোচনা করব পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আশা করি আজকের ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আর কখনো মাথার মধ্যে কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের তোমাদের এই পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে প্রমাণ করতে হয় এই দুইটি দ্রব্য পরিবর্তক দ্রব্য অথবা পরিপূরক দ্রব্য, সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের মধ্যে যা হেজিটেশন রয়েছে সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব হেজিটেশন আজকেই সমাধান হয়ে যাবে। আজকেই তোমাদের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে চলে আসি বন্ধুরা, আসি আমাদের বোর্ডের দিকে চলে আসি সবাই। আজকে আমরা আলোচনা করব পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আশা করি আজকের ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আর কখনো মাথার মধ্যে কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের তোমাদের এই পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে প্রমাণ করতে হয় এই দুইটি দ্রব্য পরিবর্তক দ্রব্য অথবা পরিপূরক দ্রব্য, সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের মধ্যে যা হেজিটেশন রয়েছে সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব হেজিটেশন আজকেই সমাধান হয়ে যাবে। আজকেই তোমাদের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে চলে আসি বন্ধুরা, আসি আমাদের বোর্ডের দিকে চলে আসি সবাই। এই যে দুইটি উদ্দীপক আমি নিয়েছি, একটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালের, আর একটা বরিশাল বোর্ড 2022 সাল থেকে নিয়েছি। আমরা আজকে এই দুইটি উদ্দীপক থেকে আমরা প্রমাণ করব যে কোন দ্রব্যটি পরিবর্তক দ্রব্য এবং কোন দ্রব্যটি পরিপূরক দ্রব্য। আমি তোমাদেরকে পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দিয়েছি। আশা করি সেই ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তোমরা যদি আমার অর্থনীতি ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে অধ্যয়ন করো এবং দেখো, তাহলে তোমাদেরকে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অর্থনীতির ক্ষেত্রে তোমাদের কোনো দুর্বলতা থাকবে না। তোমরা পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি ফাইনাল পরীক্ষা বলো আর যে কোনো পরীক্ষা বলো, তোমাদের A+ পাওয়ার ক্ষেত্রে আর কোথাও কোনো সহযোগিতা লাগবে না ইনশাআল্লাহ। তাহলে চলে আসি আমাদের প্রথমে আমি আলোচনা করব পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কি। আমরা সাধারণত জানি যদি একটি কোন দ্রব্যের চাহিদা অন্য কোনো দ্রব্য দ্বারা মেটানো যায়
তাকে পরিবর্তক দ্রব্য বলে। যেমন চা এবং কফি, চায়ের চাহিদা কফি দ্বারা মেটানো যায়। ঠিক তদ্রূপভাবে আমরা যদি আপেলের চাহিদা যদি আমরা কমলা দ্বারা মেটাতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য। ঠিক তদ্রূপভাবে পরিপূরক দ্রব্য কাকে বলে? যদি একটি দ্রব্য ব্যবহারের কারণে অন্য একটি দ্রব্য ব্যবহার করা অপরিহার্য হয়ে পড়ে, অর্থাৎ যখন দুইটি দ্রব্য একসাথে ব্যবহার করতে হয় তাকে পরিপূরক দ্রব্য বলে। তবে এই দুইটি সংজ্ঞা হচ্ছে জেনারেল ডেফিনেশন বা সাধারণ সংজ্ঞা। তোমাদেরকে অর্থনীতির ভাষায় যদি কোনো দ্রব্যকে প্রমাণ করতে হয় পরিবর্তক দ্রব্য অথবা পরিপূরক দ্রব্য, তখন তোমাদেরকে দুইটি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে ধরে নিলাম দুইটি দ্রব্য এক্স এবং ওয়াই, এই দুইটি দ্রব্য। এখন যদি এক্স দ্রব্যের পিএক্স মানে এক্স দ্রব্যের দাম বাড়ার কারণে ওয়াই দ্রব্যের চাহিদা, এক্স দ্রব্যের দাম বাড়ার কারণে ওয়াই দ্রব্যের চাহিদা বেড়ে যায়, তাহলে আমরা সেটাকে বলবো পরিবর্তক দ্রব্য। আবার বলছি, এক্স দ্রব্য মানে দুইটি দ্রব্য এক্স এবং ওয়াই, যদি এক্স দ্রব্যের দাম বাড়ার কারণে ওয়াই দ্রব্যের চাহিদা বেড়ে যায়, সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য। এবং যদি এক্স দ্রব্যের দাম বাড়ার কারণে যদি ওয়াই দ্রব্যের চাহিদা কমে যায়, সেটাকে বলবো আমরা পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্টারি গুড। পরিপূরক দ্রব্য, এটা হচ্ছে কি পরিপূরক, আর এটা হচ্ছে পরিবর্তক। এটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য আর এটাকে বলবো আমরা পরিপূরক দ্রব্য। যদি একটি দ্রব্যের দাম বাড়ার কারণে অন্য একটি দ্রব্যের চাহিদা বেড়ে যায়, সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য। আর যদি একটি দ্রব্যের দাম বাড়ার কারণে অন্য একটি দ্রব্যের চাহিদা কমে যায়, সেটাকে বলবো আমরা পরিপূরক দ্রব্য। এই হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা নির্ণয় করতে হবে আমার ক্রস ইলাস্টিসিটি দ্বারা বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা দ্বারা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা দ্বারা আমরা দুইটি দ্রব্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক সেটা নির্ণয় করি। যদি দুইটি দ্রব্য দেওয়া থাকে, এই দুইটি দ্রব্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক সেটা নির্ণয় করার জন্য আমাদের যে স্থিতিস্থাপকতা তিন প্রকার রয়েছে, সেই তিন প্রকার থেকে আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি ব্যবহার করে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্রস ইলাস্টিসিটি কি? ক্রস ইলাস্টিসিটি বা ইসি, এই ক্রস ইলাস্টিসিটি দ্বারা আমাদের গাণিতিকভাবে প্রমাণ করতে হবে একটি দ্রব্য পরিপূরক দ্রব্য না পরিবর্তক দ্রব্য। ক্রস ইলাস্টিসিটির মান যদি 0-র চেয়ে ছোট হয়, দ্যাট মিন্স ঋণাত্মক হয়, তাহলে সেটাকে বলবো আমরা পরিপূরক দ্রব্য। আর যদি ক্রস ইলাস্টিসিটির মান 0-র চেয়ে বড় হয়, সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য। আর যদি এটার মান 1 আর 0 আসে, যদি 0 আসে, তাহলে সেটাকে বলবো আমরা এই দুইটি দ্রব্যের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। ক্রস ইলাস্টিসিটির মান যদি 0-র চেয়ে ছোট হয়, সেটাকে বলবো আমরা পরিপূরক দ্রব্য। আর যদি ক্রস ইলাস্টিসিটি বা ইসির মান 0-র চেয়ে বড় হয়, সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য। আর যদি ইসির মান 0-এর সমান হয়, তাহলে বলবো আমরা এই দুইটি দ্রব্যের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। এখন এই যে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের প্রাইমারি ধারণা বা প্রাইমারি কনসেপ্ট। এখন আমার পরীক্ষার মধ্যে কি আসে এবং কিভাবে আসে, এই দুইটি উদ্দীপক দেওয়া রয়েছে। আমরা দুইটি উদ্দীপক থেকে আমরা দুইটি দ্রব্য কোন ধরনের দ্রব্য সেটা আমরা প্রমাণ করব। পরীক্ষার সময় তোমাদেরকে এই দুইটি শর্ত লিখতে হবে না। যদি লিখো সেটা তোমার জন্য
প্লাস পয়েন্ট, ভালো, তবে লেখা জরুরি নয়। পরীক্ষার সময় যেমন এই এই উদ্দীপক থেকে গ নাম্বার প্রশ্ন থাকতে পারে, অথবা এটা থেকেও থাকতে পারে। গ নাম্বার প্রশ্ন থাকতে পারে যে আপেল এবং কমলার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান মন্তব্য করো, অথবা আপেল এবং কমলার মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে তা নির্ণয় করো। তখন এখান থেকে, এই উদ্দীপক থেকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। এই গ নাম্বার প্রশ্নটা যদি আমরা আনসারটা এখানে লিখি, এটা হচ্ছে তোমাদের প্রাইমারি কনসেপ্ট বোঝার জন্য। এখন আমরা এই দুইটা কনসেপ্ট মাথায় রেখে আমরা প্রমাণ করব যে এই দুইটি দ্রব্য কোন ধরনের দ্রব্য। প্রথমে বলে দিবে, প্রথমে বলতে হবে, লিখতে হবে এখানে যে দুইটি দ্রব্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা ব্যবহার করতে হয়। যে দুইটি দ্রব্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য দুইটি ভিন্ন দ্রব্যের মধ্যে লিখবে, দুইটি ভিন্ন দ্রব্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য ক্রস ইলাস্টিসিটি বা আড়ালে স্থিতিস্থাপকতা সূত্র ব্যবহার করতে হয়। এটার পরে তোমার এই ইসি সূত্রটা লিখে দিবে। এই সূত্রটা হচ্ছে ডেল, যেটার চাহিদা দেওয়া রয়েছে যে কমলা, এই কমলাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা প্রকাশ করি। আমি তাহলে কেন লিখবো ওয়াই, আর এটাকে এক্স, আপেলকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব, আপেলকে এক্স দ্বারা প্রকাশ করবো। তাহলে এটার দাম ডেল পি এক্স ইন্টু পি এক্স বাই কিউআই। এই সূত্রটা ব্যবহার করে আমরা প্রমাণ করব এই দুইটি দ্রব্য কোন ধরনের দ্রব্য। আমরা প্রথম উদ্দীপক থেকে আমরা গ নাম্বার প্রশ্ন করতেছি। এখানে লিখতে হবে যে এখানে ডান দিকে এইভাবে লিখবে, অথবা প্রথমেই লিখে নিবে, এখানে পি এক্স মানে হচ্ছে প্রাথমিক দাম। প্রাথমিক দাম ছিল 120 টাকা। ডেল পি, আচ্ছা, কিউআই হচ্ছে প্রাথমিক চাহিদা ছিল 250 একক। ডেল, এরপরে কথা হচ্ছে ডেল পি এক্স সমান হচ্ছে দ্রব্যের দামের পরিবর্তন। আমরা দ্রব্যের দামের পরিবর্তন লিখতে আমরা দ্বিতীয়টা থেকে পরবর্তী টাকার থেকে পূর্ববর্তী টাকা আমরা বিয়োগ দিয়ে দিব, মাইনাস করে নিব। তখন আমরা বের হয়ে যাবে, মাইনাস করলে 30 টাকা আসে, প্লাস 30। সবসময় পরবর্তী থেকে পূর্ববর্তীটা বিয়োগ করব। ডেল কিউআই সমান হচ্ছে, এটা দ্বিতীয়টি হচ্ছে 300, অর্থাৎ পরবর্তীটি হচ্ছে 300 একক, পূর্ববর্তীটি হচ্ছে 250 একক। তাহলে চলে আসবে 50 একক। এখন আমরা এই ভ্যালুটা বের করে নিই, বসিয়ে নিই। ডেল কিউআই এর মানটা আসলো 50 একক, ডেল পি এক্স এর মান আসলো 30 একক, ইন্টু পি এক্স এর মান আসলো 120 একক, কিউআই এর মান আসলো 250 একক। এখন আমরা এই ক্যালকুলেশনটা করে নিই, হিসাবটা করে নিই। 0 0 0 আমাদের কাটা, এরপরে হচ্ছে 5 5 25,
3 4 12, তাহলে আমরা রেজাল্ট আসলো 4/5, যেটা 0-র চেয়ে এটা ভাগ করলে রেজাল্ট আসবে 0-র চেয়ে বড়। যেহেতু এই রেজাল্টটি আসলে 0-র চেয়ে বড়, সুতরাং আমরা বলবো এই প্রথম উদ্দীপক থেকে বলবো আমরা এই কথাটি লিখব এখানে, যেহেতু ইসির মান যেটা হলো সেটা 0-র চেয়ে বড়, সুতরাং আপেল এবং কমলা আপেল এবং কমলা মধ্যে আপেল এবং কমলার দ্রব্য দুইটি পরিবর্তক দ্রব্য। আপেল এবং কমলা দ্রব্য দুইটি পরিবর্তক দ্রব্য। যদি ইসির মান 0-র চেয়ে বড় হয় সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য, এবং ইসির মান যদি 0-র চেয়ে ছোট হয় সেটা বলবো আমরা পরিপূরক দ্রব্য। যেহেতু 0-র চেয়ে বড়, সুতরাং সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য। সুতরাং আমাদের গ নাম্বার প্রশ্নটা হয়ে গেল, যে প্রথম উদ্দীপক থেকে আমাদের গ নাম্বার প্রশ্নটা শেষ হয়ে গেল। প্রথম উদ্দীপক গ নাম্বার প্রশ্নটা থেকে যেহেতু আমি আজকে পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য নির্ণয় করে কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এজন্য আমি এই দুইটি উদ্দীপক নিয়েছি এবং শুধুমাত্র গ নাম্বার প্রশ্নটা সমাধান করতেছি। এখন আমরা 2 নাম্বার উদ্দীপক থেকে এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান করে নিব। 2 নাম্বার উদ্দীপক থেকে 2 নাম্বার উদ্দীপকে কি বলছে, এখন উদ্দীপকের আমরা 2-র ঘ নাম্বার প্রশ্নটার আনসারটা করে নিব। এই ঘ নাম্বার প্রশ্নটা থেকে তাকে অন্যভাবে এই প্রশ্নটা আসতে পারে যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মধ্যে অথবা আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র ব্যবহার করে এক্স এবং ওয়াই দ্রব্যের মধ্যে কি ধরনের সম্পর্ক সেটা নির্ণয় করো। এটা আবার নির্ণয় করার জন্য এই কথাটি লিখবো আমরা, দুইটি ভিন্ন দ্রব্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা সূত্র ব্যবহার করতে হয়। আড়াআড়ি স্থিতিস্থাপকতা সূত্র ব্যবহার করতে হয়। এখানে আমরা দ্রব্যের পিএক্স প্রাথমিক দাম, এক্স এর দাম হচ্ছে 20 টাকা, আর কিউআই হচ্ছে প্রাথমিক দ্রব্য ওয়াই দ্রব্যের চাহিদার একক 40 একক, ডেল পিএক্স হচ্ছে দামের পরিবর্তন, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ সব সময় এইভাবে করতে হবে, দ্বিতীয় থেকে প্রথম 20 একক, ডেল কিউ ওয়াই সমান হচ্ছে এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, ছোট হোক আর বড় হোক বিয়োগ করতে হবে, -30। এখন আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে নেই। ডেল কিউআই এর মান কত আসে? -30। ডেল পি এর মান হচ্ছে 20 ইন্টু পি এর মান হচ্ছে 20, কিউআই এর মান হচ্ছে 40, সুতরাং 20 কাটা আছে 0 0 আসে -3/4। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা 0-র চেয়ে ছোট। এখন লিখবে যে যেহেতু ইসি সমান হচ্ছে -3/4 যা 0-র থেকে ছোট, যেহেতু ইহা 0-র থেকে যেহেতু ইসি ঋণাত্মক, সুতরাং এক্স ওয়াই দ্রব্য দুইটি পরিপূরক দ্রব্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই যে পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কিভাবে নির্ণয় করতে হয়
আশা করি তোমাদের আজকের ক্লাসের পরে কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে, এবং তোমরা কোন ধরনের প্রশ্নের সমাধান চাও সেটাও তোমরা জানিয়ে দিবে। ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেব। আমি আশা করি তোমাদের আজকের এই পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য নিয়ে ক্লাস করার পরে কোনো কনফিউশন থাকবে না। আবার বলছি যে ক্রস এসটিসিটির মান যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে পরিপূরক দ্রব্য, যেমন এটা 0-র চেয়ে ছোট বা ঋণাত্মক, ঋণাত্মক আসলেই পরিপূরক দ্রব্য। আর যদি 0-র চেয়ে বড় বা ধনাত্মক হলে, পজিটিভ হলে, সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য। এই যে এই শর্তটি ফিল আপ করতে পারলেই আমাদের পরিপূরক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য বুঝে যাবে। এবং এই যে প্রথম শর্ত, হ্যাঁ, অর্থনীতির ভাষায় যে একটি দ্রব্য পরিপূরক না পরিবর্তক সেটা নির্ণয় করার জন্য এই দুইটি শর্ত ফিল আপ করতে হয়। এই দুইটি শর্ত তোমাদের এই পরীক্ষার খাতায় লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট বলছে এই গাণিতিকভাবে এইখান থেকে ক্রস ইলাস্টিসিটি ব্যবহার করে তুমি প্রমাণ করতে হবে যে পরিপূরক দ্রব্য না পরিবর্তক দ্রব্য। সুতরাং এই দুইটি শর্ত আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। আর পরীক্ষার খাতায় তোমাদের সমাধান করার জন্য কেবলমাত্র এই ক্রস ইলাস্টিসিটি ব্যবহার করে কেবলমাত্র এই দ্বিতীয় শর্তটি ফিল আপ বা এই দ্বিতীয় শর্তটি নির্ণয় করতে পারলেই তোমরা বলতে পারবে পরিপূরক দ্রব্য না পরিবর্তক দ্রব্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল।